এখন তো বাসের চলবে কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। ধর্মঘটের কারণে আমাদের এই ভোগান্তিতে পড়তে হবে। যাত্রীদের জিম্মি করে এবার রাজধানী সহ দেশ জুড়ে ধর্মঘটে পরিবহন শ্রমিকরা, অযৌক্তিক বলছেন ওবায়দুল কাদের। পরিবহন খাতের অরাজকতায় বিপর্যস্ত জনজীবন, পণ্য নিয়ে ব্যবসায়ীদের চরম দুর্ভোগ। দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত 6 মাস স্থগিত করেছেন হাইকোর্ট। বাম দলগুলোর হরতালে পুলিশের বাধা। জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় 5 জনের মৃত্যুদণ্ড, একজন খালাস, রাষ্ট্রপক্ষের সন্তোষ। আমন্ত্রণ নিউজ 24-এ শুনছিলেন সিলন টি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসির দোলা এবং আমি মনজুর আল মতিন। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। দক্ষিণাঞ্চলের পরিবহন শ্রমিকদের ধর্মঘট এবার ছড়িয়ে পড়েছে সারা দেশে। শুধু যাত্রীবাহী পরিবহনই নয়, ঘুরছে না ট্রাক, কাভার্ড ভ্যানের চাকাও। বন্ধ রাজধানীর অভ্যন্তরীণ রুটের পরিবহনগুলো। ফলে দেশ জুড়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সম্প্রতি সড়ক দুর্ঘটনার আলাদা মামলায় 2 জন চালকের সাজার প্রতিবাদে ডাকা এই ধর্মঘটকে অযৌক্তিক বলছেন সড়ক পরিবহন মন্ত্রী। এক বাস চালকের যাবজ্জীবন। প্রতিবাদে প্রথমে ওই চালকের নিজ জেলা চুয়াডাঙ্গা, পরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কর্মবিরতিতে যায় যাত্রী পরিবহন শ্রমিকরা। সোমবার দুপুরে খুলনার বিভাগীয় কমিশনারের সাথে বৈঠকের পর তাদের একটি অংশ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিল। রাতে হঠাৎ করেই ঘোষণা আসে সারা দেশ স্থবির করে দেয়ার। কিন্তু গভীর রাতে সেই ঘোষণা জানতেন না অনেকেই। তাই সকালে রাজধানীর বাস টার্মিনালগুলোতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় দূরপাল্লার যাত্রীদের। তারা বলছেন, যাত্রীদের জিম্মি করে এ ধরনের আন্দোলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাজারা বসে থাকে, ওরা তো চেয়ারে আরাম করে বসে হয়েছে। আমরা যে দাঁড়ায় থাকতেছি, কষ্ট করতেছি, এই কষ্ট তো আঙ্গুরে যে ফায়দা নাই কোনো। গাড়ির জন্য যেতে পারতেছে না, এটা তো আমাদের জন্য অনেক ভোগান্তি। ঠিক আছে, সকল যাত্রী সমাধানের জন্য ভোগান্তি। কি বলবো, দেখেন এত দূর থেকে আইলাম, বাচ্চা কাচ্চা লইয়া অত টাকা 500 টাকা খরচ হয়েছে কানমাঙ্গাস হতে লাগাতে আইলে মনে নয় আর কিছু যাইতে পারি না। আর শ্রমিকদের অভিযোগ, অনিবন্ধিত যানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের বিরুদ্ধে একতরফাভাবে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি বন্ধ না হলে কাজে ফিরবেন না তারা। এ দাবির সাথে রয়েছেন পরিবহন মালিকরাও। গাড়ি চালালে অ্যাক্সিডেন্টগুলো, দুর্ঘটনা ঘটলেই এখন ড্রাইভারের যাবজ্জীবন এবং ফাঁসি। তো এই আইন অনুযায়ী তো আমরা গাড়ি চালাতে পারব না। আমরা পরিবহন শ্রমিক, আমরা জানা মতে আমরা একটা পিঁপড়াও মারতে চাই না। চুয়াডাঙ্গা ডিলাক্সের জামিরুলের ড্রাইভারের লাইসেন্সের বয়স 33 বছর। 33 বছরে যখন সে দক্ষ চালক হইতে পারে নাই, সেই মামলা যখন তাকে যাবজ্জীবন জেল দিয়েছে, আমরা মনে করতেছি আমাদের যাদের লাইসেন্সের বয়স 1 বছর, 2 বছর, 5 বছর কিংবা 33 বছর হয় নাই, আমরা তো সকলে অদক্ষ। তাহলে সেই কারণে আমরা রিটায়ারমেন্টে গেলাম। আমরা মনে করতেছি দেশের প্রচলিত সড়ক পরিবহন যে আইন আছে, সেই আইন যদি যথাযথ প্রয়োগ করে চালককে শাস্তি দেয়, অকাতরে বাংলা সড়ক পরিবহন শ্রমিকরা সেটা মেনে নেবে। আর এটাকে যদি কোনো সাবোটাজ করে কেউ ভিন্ন খাতে প্রবাহিত করছে, তারই ফসল আজকে হঠাৎ করে তারা কর্মবিরতি এবং কর্ম থেকে সরে দাঁড়ানোর আজকের যে ঘটনা, জনগণ যে দুঃখ পাচ্ছে। এই জন্য ড্রাইভাররা আইসা বলতেছে কি যে আমরা রাস্তায় বেরিয়েলেই তো দুর্ঘটনা হইতে পারে, দুর্ঘটনা হইলে, মামলা হইলে এর দায়ভার আপনারা নিবেন কিনা, এরপরে যদি আমাদের জেল হয়, হয়, তার প্রয়োজনীয় নিবেন কিনা। তো এটা তো আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। পরিবহন শ্রমিক মালিকদের এই অবস্থানে কড়া সমালোচনা করেছেন সরকারের মন্ত্রীরাও। তাদের মতে আদালতের রায়ের বিরুদ্ধে এমন ধর্মঘট অনাকাঙ্ক্ষিত। জনগণ কেন কষ্ট পাবে, এটা আমার যারা আহ্বান করেছেন ধর্মঘট, তাদের কাছে আমার প্রশ্ন। কাজে অযৌক্তিক ধর্মঘট যত দ্রুত সম্ভব প্রত্যাহার করে নেওয়া উচিত জনস্বার্থে। যারা ধর্মঘট করছেন তাদেরকে এটা বলবো যে জনগণকে কষ্ট না দিয়ে আপনাদের বক্তব্য থাকলে আপনারা সেই বক্তব্য স্পষ্ট করেন। যদি সেটা যুক্তিসঙ্গত হয় তাহলে
আমি বলতে পারি যে এইটা দেখা হবে, কিন্তু যদি অযৌক্তিক হয় তাহলে এটা দেখা হবে না। শুধু দূরপাল্লার নয়, রাজধানীর অভ্যন্তরীণ রুটেও বাস চলাচলে বাধা দিচ্ছেন ধর্মঘটি শ্রমিকরা। ফলে দিনভর ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। বাস শ্রমিকদের পাশাপাশি অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিকরাও। এই আইন মাথায় নিয়ে আমাদের পরিবহন শ্রমিকরা গাড়ি চালাবে না, আপনারা কিভাবে চালান? সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিবেন শফিকুল ইসলাম সবুজ, এছাড়া গুলিস্তান থেকে হাসান শুভ্র আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এবং এই দুইজন সহকর্মী এই দুটি স্পট থেকে আমাদেরকে পরিবহন ধর্মঘটের সবশেষ খবর জানাবেন। দর্শক, শুরুতেই আমরা যাচ্ছি শফিকুল ইসলাম সবুজের কাছে। সবুজ, গাবতলী টার্মিনালের অবস্থা এই মুহূর্তে কেমন দেখছেন এবং অবরোধের যে এক ধরনের খবর আমরা জানাচ্ছিলাম যে বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে, সেটার কি অবস্থা দেখছেন আপনি? বাস টার্মিনালের খবর যদি বলি, যেহেতু সকাল থেকে এই অবরোধ চলছে এবং যারা বাড়ির উদ্দেশ্যে সকালে টার্মিনালে এসেছিলেন পরিবার পরিজন নিয়ে, মালপত্র নিয়ে, তারা কিন্তু অপেক্ষা করতে করতে এরই মধ্যে বাড়িতে চলে গেছেন, বাসায় ফিরে গেছেন, ঢাকার বাসায়। কেননা তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই যে কবে নাগাদ এবং কয়টা নাগাদ বাস ছাড়তে পারে। এবং বলা চলে যে এক ধরনের দূরপাল্লার সব ধরনের বাস একদম বন্ধ রয়েছে এবং সকালের দিকে টার্মিনালে মানুষের ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই ভিড় অনেকটা কমে এসেছে, যেহেতু সবাই এরই মধ্যে কিন্তু তথ্য পৌঁছে গেছে। নতুন দুর্ভোগের মাত্রা হয়েছে যে আজকে দুপুরের পর থেকে কিন্তু ঢাকার বিভিন্ন গন্তব্যে, ঢাকার অভ্যন্তরে যে বাসগুলো চলাচল করে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে যান চলাচল। আমি যদি মঞ্জুর আপনাকে একটু দেখাই, যে দেখবেন যে গাবতলী থেকে টেকনিক্যাল পর্যন্ত যে সড়কটি রয়েছে, পুরো সড়ক জুড়েই কিন্তু মানুষ পায়ে হেঁটে আসছেন এবং কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটা আমাদের বলেছেন যে পায়ে হেঁটেই আসছেন। কেউ গুলিস্তান থেকে এসেছেন, কেউ টেকনিক্যাল থেকে এসেছেন, কেউ শ্যামলী থেকে এসেছেন। আমি যদি একজনের সঙ্গে কথা বলি, কোথা থেকে আসছেন? আমি সকালবেলা অফিস করেছি পায়ে হেঁটে, হেমায়তপুর থেকে হেঁটেও অলরেডি টেকনিক্যাল পর্যন্ত গেছি। কোনো পরিবহন নাই, কোনো যানবাহন নাই। এখন আবার অফিস শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে অফিস থেকে বেরোই দেখি যে কোনো পরিবহন নাই, কোনো যানবাহন নাই। আমরা পায়ে হেঁটেই এসেছি। তো একজন মানুষের দুর্ভোগের কথা আমরা জানলাম, আসলে সবার দুর্ভোগের চিত্রই কিন্তু এমন। কেউ ভ্যানে করে, কেউ রিক্সায় করে, যে যেভাবে পারছেন সন্ধ্যা এখন অফিস শেষ করে বাড়ি কিন্তু এভাবে ফিরছেন। আর দূরপাল্লার বাস চলাচল তো পুরোপুরি বন্ধ রয়েছে। শ্রমিকরা, বাস পরিবহন মালিক সমিতির নেতারা, তারা কিন্তু বিক্ষিপ্তভাবে সমাবেশ করছেন এবং তাদের যে দাবি দেওয়াগুলো, সেই দাবি দেওয়াগুলো কিন্তু গণমাধ্যমের কাছে প্রকাশ করছে। ধন্যবাদ সবুজ আপনাকে। এবারে বোধহয় আমরা গুলিস্তানের খবর জানতে পারি। শুভ্র, আপনি নিশ্চয়ই শুনছিলেন, আপনি আমাদের সাথেই ছিলেন, যে আমাদেরকে সবুজ গাবতলী থেকে জানাচ্ছিলেন যে শুধু দূরপাল্লার বাস নয়, শহরের অভ্যন্তরীণ যেসব রাস্তা আছে সেখানেও কিন্তু বাসগুলো চলছে না ঠিকভাবে, যার কারণে মানুষকে পায়ে হেঁটে অনেকটা পথ পাড়ি হতে হচ্ছে এবং এখন অফিস ফেরত মানুষের ঘরে ফেরার সময় হয়েছে। একটু যদি জানান যে কেমন দেখছেন আপনি রাস্তাঘাটের চিত্র। দোলা, একেবারেই সত্য কথা সবুজ যেটা বলছেন, যে শুধুমাত্র দূরপাল্লাই নয়, অভ্যন্তরীণ রুটের যারা চলাচল করেন যে সকল যাত্রী এই রাজধানী কেন্দ্রিক, তাদেরও একই ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি যদি বলি যে এখন যে চিত্র, যে যানবাহনবিহীন বা গণপরিবহনবিহীন রাজধানীর আজকের যে চিত্র, সেটি বিগত অতীতে মানুষজন কবে দেখেছে নগরবাসী, সেটি হয়তো তারা ভুলতে বসেছেন। এখন এরকম পরিস্থিতিতেই আজকের যে দিনটি, তারই মুখাপেক্ষী তাদের সেটারই দেখতে হচ্ছে নগরবাসীকে। আমরা আসি এখানে ঠিক দুপুর থেকে আমরা যা দেখছি, শুধুমাত্র কয়েকটি বিআরটিসি বা রাষ্ট্রায়ত্ত যেহেতু গণপরিবহন সেগুলো ছাড়া অন্যান্য সময় আমরা যেটি লক্ষ্য করি, এই গুলিস্তান কেন্দ্রিক কিন্তু গাড়ির একটা জটলা থাকে, এখানে গাড়ি থামে, গাড়িতে ওঠার জন্য মানুষের হুড়মুড়ি লেগে যায়, সেরকম কোনো চিত্র আমরা দেখিনি। যতদূর চোখ যাচ্ছে, শুধুমাত্র যে রাজধানীর যেই নগরবাসী বা রাজধানীর যেই পথচারীরা, তারা তাদের কাজকর্ম সেরে সবাই এখন পায়ে হাঁটা ছাড়া তাদের কাছে বিকল্প কোনো পদ্ধতি দেখছেন না। এক্ষেত্রে তাদের যে ভোগান্তির কথা আমরা আসলে শুনতে পাচ্ছি, সেটি বর্ণনা করার মতো নয়। এখানে তাদেরকে আরো একটি বিষয় আশঙ্কিত করছে, সেটি হচ্ছে যে এই ধর্মঘটের আসলে শুরু কিংবা শেষ, শুরু হয়েছে যেটি আজকে ভোরে, কিন্তু শেষ কখন হবে সেটি সম্পর্কেও তাদের কাছে নিশ্চিত কোনো ধারণা নেই, যেহেতু অনির্দিষ্টকালের ধর্মঘট। সুতরাং আজকের দিনটি কষ্ট করলে যে পরবর্তীতে বা আগামীকালকে থেকে তারা সুন্দরভাবে আগের যেই যানবাহন
যুক্ত যে ঢাকা যে যানবাহনে চড়ে তারা গন্তব্যে ফিরতে পারবেন বা তাদের কর্মস্থলে যেতে পারবেন, এরকমও কোনো ভরসা তারা পাচ্ছে না। তো তাদের মধ্যে একটা চাপা উৎকণ্ঠা যেমন কাজ করছে, তেমন একটা চাপা ক্ষোভও কাজ করছে। কেন এই বিষয়টি দ্রুত সমাধান করা হচ্ছে না? সরকারের পক্ষ থেকে এই সংশ্লিষ্ট যারা রয়েছে, পরিবহন সংশ্লিষ্ট যারা বা ধর্মঘট সংশ্লিষ্ট যারা রয়েছেন, তাদের মধ্যে কেন একটি সমন্বয় করা হচ্ছে না? তো সব মিলিয়ে যে মানুষের ভোগান্তির আসলে কোনো শেষ নেই। হাজার হাজার মানুষ পায়ে হেঁটে তাদের গন্তব্যে চলাচল করছে। এই রাজধানীর গুলিস্তান এলাকার চিত্র, এমনটা চিত্র আসলে সাধারণত দেখা যায় না। কোনো ধরনের গণপরিবহনই আমরা দুপুর থেকে এখন পর্যন্ত লক্ষ্য করিনি, দুই একটি বিআরটিসি বাস ছাড়া। দোলা, দেখতে পাচ্ছি আপনার পেছনে ছবিতে যে আসলে গুলিস্তান বেশ ফাঁকা দেখা যাচ্ছে এবং যে চিত্র সচরাচর আমাদের চোখে পড়ে না। গুলিস্তান এবং গাবতলী থেকে আমাদের দুজন সহকর্মী শুভ্র এবং সবুজ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং সেখানকার খবর জানাচ্ছিলেন। দর্শক, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। মঞ্জুর, আমরা দুজনের কাছ থেকে যে খবর জানছিলাম যে শুধু আসলে দূরপাল্লার বাসগুলোই যে বন্ধ রয়েছে সেটি নয়, এবং আমি উত্তরা থেকে আসার পথে দেখছিলাম যে শহরের ভেতরেও কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। গুলিস্তানের যে চিত্র আসলে দেখা যাচ্ছিল, যেমনটা খুব ঠিকভাবে বলছিলেন শুভ্র, যে অনেকদিন এই ধরনের চিত্র দেখা যায়নি, যে একেবারে গণপরিবহন শূন্য। সেই সাথে অনিশ্চয়তার কথা বলছিলেন যে কবে এই ধর্মঘট শেষ হবে। সারা দেশেই মোটামুটি এই অবস্থা। সে খবরে আমরা এবার যেতে চাই। ধর্মঘটে শুধু দূরপাল্লার যাত্রীরাই বিপাকে পড়েননি, প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য। অচলাবস্থা বিরাজ করছে পণ্য পরিবহনে, তাই কাঁচামাল নিয়ে দুশ্চিন্তা কাটছে না ব্যবসায়ীদের। দক্ষিণ পশ্চিমাঞ্চলের পর এবার সারা দেশে ভেঙে পড়েছে পরিবহন ব্যবস্থা। দেশের বিভিন্ন স্থানে দাবি আদায়ে সড়কে অবস্থান ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এমন কর্মসূচিতে সাধারণ মানুষের দুর্ভোগ পৌঁছায় চরমে। যানবাহন না পেয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় অনেককে। কাম করে গেছি, সকালে আসছি, এখানে গাড়ি নেই, এখন যাওয়া পারি না। গভীর রাত্রে ধর্মঘট ডাকছে, এটা তো সাধারণ মানুষের অগোচরে আসে না, এটা তো আমাদের জন্য ভোগান্তি। পরিবহন ধর্মঘট লাগায় তো এখন তো আমার এই রিক্সা ভাড়া 40 টাকা গেল। অচল অবস্থা দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যেও। কাঁচামাল নিয়ে দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরা। কাঁচামাল বাজারে আমদানি করে, যেগুলোর বর্তমানে ক্রেতা নাই এবং বাইরেকার কোনো ক্রেতা না আসায় এখানে মালগুলো অবিকৃত পড়ে আছে। সব ফসল এখন ওঠার সময়, এই সময় যদি ধর্মঘট হয় তাহলে তো আমরা অত্যন্ত ক্ষতির মধ্যে পড়ব। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। আজকে সকালবেলায় আমাদের চারিদিকে যোগাযোগ হয়েছে এবং এই হঠাৎ আকস্মিক যোগাযোগের কারণে টার্মিনালে স্ট্যান্ডে তো বন্ধ করা হচ্ছে, পথের মধ্যেও নানা ধরনের কিছু হচ্ছে এবং কালকে থেকে আমরা আরো অর্গানাইজলি ধর্মঘটের দিকে যাব। আদালতে দণ্ড পাওয়া বাস চালকের মুক্তির দাবি অযৌক্তিক বলছেন নাগরিক কমিটির প্রতিনিধিরা। কোর্টে একটি অপরাধ প্রমাণিত হলো, সাজা হলো, এর জন্য আমি কিছু লোক নিয়ে ধর্মঘট করব, এটা হতে পারে না। এদিকে লাগাতার ধর্মঘটের কারণে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। দ্রুত এ সংকট উত্তরণে কার্যকরী উদ্যোগের দাবি জানান ভুক্তভোগীরা। নাদিম হোসেন, চ্যানেল 24। ধর্মঘটের প্রভাব নিয়ে একটি খবর দেখছিলেন। এবারে চট্টগ্রামের খবর সরাসরি নিতে চাই, সেখান থেকে যোগ দিচ্ছেন রনি দত্ত। রনি, খানিকক্ষণ আগে আমরা জানাচ্ছিলাম ঢাকার দুটি বড় বড় বাস টার্মিনাল গাবতলী এবং গুলিস্তানের খবর, সেখানে একেবারেই গণপরিবহন শূন্য এবং সাধারণ মানুষ বেশ ভোগান্তিতে রয়েছে। চট্টগ্রাম নগরীর চিত্রটা কেমন? ভেতরে যে গণপরিবহন সেগুলো চলছে কিনা, বা আন্তঃজেলা যে পরিবহন সেগুলো চলছে কিনা? মঞ্জুর, চট্টগ্রাম সারা দেশের মতো চট্টগ্রামেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে, যে চট্টগ্রামেও কিন্তু সকাল থেকে আমরা দেখেছিলাম যে দূরপাল্লার যে গণপরিবহনগুলো সেগুলো কিন্তু কোনো গণপরিবহন চট্টগ্রাম ছেড়ে যায়নি এবং সেক্ষেত্রে যাত্রীরা খুবই ভোগান্তিতে পড়েছে। তবে অভ্যন্তরীণ কিছু মহানগরী এবং উপজেলা কিছু যানবাহন কিন্তু সকালবেলা চলাচল করেছিল এবং পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে সেগুলো কিন্তু অনেকটা কমে যায়। তবে এখন আমি লক্ষ্য করছি বেশ কিছু গণপরিবহন তারা কিন্তু চলাচল করছে। তাদের আমি এখন আছি শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায়। তো আসলে এই ব্যাপারে নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আসলে বলছে যে আজকের যে ধর্মঘটটি সেটি আসলে তাদের কাছে একটা এটা যে সুসংগঠিতভাবে যে ধর্মঘট করার কিন্তু সেটা তাদের পক্ষে সম্ভব হয়নি, কারণ তারা সেটা জানতে পেরেছিলেন মধ্যরাতে এবং পরবর্তীতে
তারা যখন জানতে পারে এবং তাদের সবার সাথে আসলে সব সংগঠনের সাথে যোগাযোগ করা তাদের পক্ষে সম্ভব হয়নি। তবে তারা যেটা বলছে আগামীকাল তারা সংগঠিতভাবে সেই ধর্মঘটটি পালন করবে। এবং উদ্বেগের বিষয় হচ্ছে তারা আজকে ট্রাক কাভার্ড ভ্যান যে সেগুলো কিন্তু চলাচল ছিল, সেগুলোতে তেমন একটা প্রভাব পড়েনি, কিন্তু তারা আগামীকালকে সবকিছুই বন্ধ করে দেওয়ার একটা কর্মসূচি তারা নিয়েছে। এক্ষেত্রে চট্টগ্রামের যে ব্যবসায়ী অঞ্চল, তো সেক্ষেত্রে এটি একটি নেতিবাচক প্রভাব কিন্তু এখানে পড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। তো এই ছিল এখানকার সার্বিক অবস্থা। মঞ্জুর। রনি, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন রনি দত্ত। দর্শক, আবারও আমরা গাবতলীতে ফিরে যাচ্ছি। সেখানে আছেন শফিকুল ইসলাম সবুজ। সেখান থেকে খানিকটা সংঘর্ষের খবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। সবুজ, একটু বিস্তারিত আমাদের জানাবেন কি যে এই মুহূর্তে কি হচ্ছে? একটু আগেই সবুজ যোগ দিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন যে সেখানে অসংখ্য মানুষ পায়ে হেঁটে, কেউ হিমায়তপুর বা এই ধরনের দূরত্বেও যাচ্ছেন। সবুজ, কি অবস্থা আপনার ওখানে? মঞ্জুর, আপনার কাছ থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। বিশেষ করে আজকে দুপুরের পর থেকে কিন্তু ঢাকার বিভিন্ন রুটের যে অভ্যন্তরীণ বাসগুলো চলাচল করতো সেগুলো বন্ধ ছিল। হয়তো সন্ধ্যা নাগাদ কয়েকটি বাস ছেড়ে দেওয়া হয় এবং টেকনিক্যাল মোড় দিয়ে গাবতলী হয়ে যে বাসগুলো যাচ্ছিল, এখানকার যারা ধর্মঘট পালন করছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গেই সেই বাস চালকদের বাস চালাতে নিবারণ করেন এবং এক ধরনের কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হয়তো পরবর্তীতে নতুন কোনো খবর থাকলে আপনাদের আমরা জানাবো। মঞ্জুর। সবুজ, ধন্যবাদ আপনাকে। গাবতলী থেকে যোগ দিয়েছিলেন শফিকুল ইসলাম সবুজ। প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। দর্শক, এবার অন্য প্রসঙ্গে যাব। আগামী জুন থেকে দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়ানোর সরকারি যে সিদ্ধান্ত ছিল তা 6 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সাথে দাম বাড়ানোর গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সচিবকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত 23 ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি গ্যাসের দাম বাড়িয়ে গণবিজ্ঞপ্তি দেয়, যেখানে আবাসিক গ্রাহকদের জন্য 1 চুলা 750 টাকা আর 2 চুলার জন্য 800 টাকা ধার্য করা হয়, যা কার্যকর হবে 1 মার্চ থেকে। আর জুন থেকে 1 চুলা 900 আর 2 চুলায় গুনতে হবে 950 টাকা। সোমবার বিইআরসির এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ, যার শুনানিতে দ্বিতীয় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একই সাথে এ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুলও জারি করা হয়। 23 ফেব্রুয়ারি 2017 সালে ওনারা যে গণবিজ্ঞপ্তি জারি করেছেন গ্যাসের মূল্য বৃদ্ধি করে, সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না। এবং দ্বিতীয় ফেজ যেটা ইফেক্টিভ হবে 1 জুন 2017 থেকে, সেইটা স্টে করেছেন 6 মাসের জন্য। ওনারা আইনের ব্যর্থ হয়েছে, এটা সরাসরি স্বীকার করেছেন যে এখানে আইনের ব্যর্থ হয়েছে। শুনানিতে আদালত বলেন, এক সিদ্ধান্তে 2 দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত আইনসম্মত হয়নি। আবার শুনানি হওয়ার 90 দিনের মধ্যে গণবিজ্ঞপ্তি না হওয়াও যথাযথ হয়নি। এর বিরুদ্ধে আপিল করবে কিনা আলোচনা করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় রাষ্ট্রপক্ষ। বিইআরসি বার্কের যে আইনটা, সেখানে 34(4)-এ ওইখানে বলা আছে কোনো বৃদ্ধি করতে হলে সেখানে পাবলিক শুনানির ব্যবস্থা করতে হবে এবং পাবলিক শুনানি করতে হলে 90 ডেজের মধ্যেই সেটা আবার এক্সিকিউট করতে হবে। বছরে একবারই শুধুমাত্র বৃদ্ধি করা যাবে। এই ক্ষেত্রে যেহেতু প্রস্তাবনাটা ছিল 2 বার, সেই ক্ষেত্রে কোর্টে একটাকে কাটেল করে দিয়ে আর একটাকে অব্যাহত রেখেছে। আগামী 4 সপ্তাহের মধ্যে বিইআরসির চেয়ারম্যান ও সচিবকে এই রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে সড়ক অবরোধ, টিএসএল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় পালিত হলো গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ঢাকায় বাম মোর্চার 8 বেলার হরতাল। শাহবাগ থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে আটক করা হয়েছে অন্তত 10 জনকে এবং সকাল থেকে শাহবাগ মোড়ে যান চলাচল কয়েক দফা বন্ধ ছিল। হরতালের সমর্থনে বিক্ষোভ হয়েছে মিরপুর আর প্রেস ক্লাব এলাকাতে। এরপরে আগামী 15ই মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের যুগপথ কর্মসূচি দেয় গণতান্ত্রিক বাম মোর্চা আর সিপিবি বাসদ। রাজধানীর শাহবাগ এলাকা গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ঢাকায় গণতান্ত্রিক বাম মোর্চার হরতালে টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে পুলিশ।
প্রায় পৌনে 1 ঘন্টা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে হরতাল সমর্থনকারী ও পুলিশের। ঘটনাস্থল থেকে আটক করা হয় 10 জনকে। পুলিশ ও সরকারি সম্পত্তির উপর হামলার অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাধার সৃষ্টি করেছেন, জনগণের ভোগান্তি সৃষ্টি করেছেন এবং এই টোটাল এলাকায় একটা অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করেছেন। আমরা বাধ্য হয়ে আমাদের যে আইনানুগ ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করেছি। তো আমরা 10-11 জনকে গ্রেপ্তার করেছি, যেহেতু তারা পুলিশের কাজের বাধা সৃষ্টি করেছে এবং আপনার দেখেছেন যে ইট পাটকেল নিক্ষেপ করেছে, সরকারি সম্পদের হানি করেছে, যার কারণে অন দ্য স্পট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শাহবাগ মোড় ও এর আশেপাশের এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট। কয়েক দফা শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বাধা দেয় যান চলাচলে। জনস্বার্থ বিরোধী যে সকল সিদ্ধান্ত একের পর এক সরকার নিচ্ছে তার বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলনে ভূমিকা রাখবেন, মাঠে নামবেন, সক্রিয় অংশগ্রহণ করবেন। কাদের জন্য আজকে ব্যবসায়ী যারা, কোম্পানি যারা সিলিন্ডার কোম্পানি, তাদের লাভের জন্য আজকে সারা দেশের সাধারণ মানুষকে আজকে এক ধরনের নাবিশ্বাসের মধ্য দিয়ে যেতে হচ্ছে। বিক্ষোভের ফলে শাহবাগ ও আশেপাশের রাস্তায় চলাচলকারীরা দুর্ভোগে পড়েন। তবে সকাল 11:30টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে প্রেসক্লাব এলাকায় হরতাল সমর্থনকারী ও বিরোধীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী 15ই মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি দেয় গণতান্ত্রিক বাম মোর্চা। আমরা আগামী 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ পালন করব এবং 15 তারিখ আমরা জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করব। গ্যাসের দাম। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম যে গ্যাসের দাম বাড়ানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে উচ্চ আদালত, আর এজন্য উচ্চ আদালতকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি বলেন যে গ্যাসের দাম বাড়ানো অযৌক্তিক। এদিকে 2রা মার্চ সারা দেশে 2 ঘন্টা অবস্থান কর্মসূচির ঘোষণা দেন রুহুল কবির রিজভী। কোনোভাবেই এটা যৌক্তিক নয় এবং এখন গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রয়োজনই ছিল না। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের আদালত, উচ্চ আদালতে থেকে বোধহয় 1 জুন থেকে স্টে করা হয়েছে। প্রথম দফাতেও কিন্তু জনগণ তাও সেইভাবে তারা আপনার নিগৃহীত হবে এবং তাদের পকেট থেকে টাকা বের করে নিয়ে যাওয়া হবে। কয়েক গুণ গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জনজীবনে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, আগামী 2রা মার্চ বৃহস্পতিবার ঢাকাসহ দেশব্যাপী সকাল 10টা থেকে 12টা পর্যন্ত অবস্থান প্রতিবাদ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে 1 জনকে। সকালে এই রায় দেন রংপুরের বিশেষ জজ আদালত। রায়ে সন্তোষ জানালেও খালাস পাওয়া 1 জনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সকালে কড়া নিরাপত্তায় হোসিকুনিও হত্যা মামলার 6 আসামিকে হাজির করা হয় রংপুর স্পেশাল জজ আদালতে। এরপর 80 পৃষ্ঠার রায় পড়া শুরু করেন বিচারক। আধা ঘন্টা পর ঘোষণা করেন রায়, যেখানে জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানা, একই সংগঠনের সদস্য ইসাহাক আলী, লিটন মিয়া, সাখাওয়াত হোসেন এবং পলাতক আহসানুল্লাহ আনসারীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয় আবু সাইদ নামে 1 জনকে। 5 জন যাদের মৃত্যুদণ্ড দিয়েছেন তারা সবাই পূর্ব পরিকল্পিত সাথে সম্পৃক্ত ছিল এবং এই হত্যাকাণ্ডে হত্যা সহ রাষ্ট্রপক্ষ সম্পূর্ণভাবে প্রমাণ করায় বিজ্ঞ আদালত 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, দেশ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় জাপানি এই নাগরিককে। একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এবং সারা বিশ্বে আইনের প্রতি, আমাদের দেশের প্রতি যে একটা শ্রদ্ধাবোধ জাগ্রত হোক, এর জন্য আমরা চেষ্টা করেছি। আসামিদের আইনজীবীর দাবি, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। এই রায়ে আমরা আসামিরা ক্ষুব্ধ এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ উচ্চতর আদালতে আপিল দায়ের করবে। তবে সন্তোষ জানিয়েছেন রংপুরের মানুষ ও মানবাধিকার কর্মীরা। দ্রুত রায় বাস্তবায়নের দাবি তাদের। আমরা চাই রংপুরবাসী যত তাড়াতাড়ি সম্ভব এই রায়টা দ্রুত বাস্তবায়ন হোক। যে রায়টা হলো ফাঁসি হয়েছে, আমরা এই ফাঁসিটা
খুব তাড়াতাড়ি বাস্তবায়ন চাই। 2015 সালের 3 অক্টোবর রংপুরের আলুটারি গ্রামে গুলি করে হত্যা করা হয় হোসেকনিওকে। এই হত্যা মামলার 2 আসামি সাদ্দাম ও বাইক হাসান পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে আগেই নিহত হন। নাজমুল ইসলাম নিশাত, চ্যানেল 24, রংপুর। দর্শক একটা বিরতি নিচ্ছে এবার, আর ফিরে আসার পর দেখবেন কিছুক্ষণের মধ্যেই পর্দা নামছে মাসব্যাপী 21শে গ্রন্থমেলার। সুন্দর আয়োজনে সন্তুষ্টির সুর। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। গাবতলীতে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে পরিবহন শ্রমিকরা। সেই খবর জানাতে সেখান থেকে এখন সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। দর্শক, এখনো আমরা সবুজের সঙ্গে সংযুক্ত হতে পারিনি। আমরা ততক্ষণে আপনাদের আরেকটি খবর জানিয়ে দিচ্ছি, তার সঙ্গে সংযুক্ত হলে সেখানকার সবশেষ খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মেধাভিত্তিক রাজনীতি ফিরিয়ে আনতে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দেন পড়াশোনায় মনোযোগী হওয়ার। বলেন, সুষ্ঠু রাজনীতির স্বার্থে সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। তারা যদি প্রতিদ্বন্দ্বিতা করে। এবারে বাংলা লিংকের সৌজন্যে বইমেলার খবর। আজ পর্দা নামছে মাসব্যাপী অমর 21শে গ্রন্থমেলার। শেষ দিনে মেলা প্রাঙ্গণে লেখক, প্রকাশক আর বইপ্রেমীদের ভিড় চোখে পড়ার মতো। মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিচ্ছেন জিনিয়া কবির সূচনা। শেষ দিন আজ, আর অল্প কিছুক্ষণ পরেই পর্দা নামছে। কেমন দেখছেন শেষ মুহূর্তের পরিস্থিতি মেলায়? আনন্দের সাথে সাথে কিছুটা বিষাদের সুর তো বাজছি অমর 21শে গ্রন্থমেলা জুড়ে, কারণ আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু অমর 21শে গ্রন্থমেলার পর্দা নামবে এবং চারপাশ জুড়ে আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে সব মিলিয়ে কিন্তু বইমেলা এখনও বইপ্রেমীদের পদচারণে মুখর, কিন্তু কালই কিন্তু এর ভিন্ন চিত্র দেখা যাবে। সব মিলিয়ে কিন্তু এই বইমেলার এই প্রাঙ্গণ, বাংলা একাডেমি এবং সরদি উদ্যান প্রাঙ্গণ একদমই ভিন্ন অবস্থায় দেখা যাবে। তো সব মিলিয়ে কিন্তু আসলে বইমেলা এখনও জমজমাট। শেষ মুহূর্তে কিন্তু মানুষ বই কিনছে এবং প্রকাশক, লেখক সবারই ভিড় রয়েছে এবং সবার ব্যস্ততাও সমান আসলে একদম শেষ মুহূর্তের প্রস্তুতিতে। আর আসলে আবার একটি বছরের জন্য অপেক্ষা এবং আসলে সবাই পুরো মাস জুড়ে ছিল বই বিক্রি, নতুন বইয়ের সংখ্যা রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে বইমেলা এখনও বইপ্রেমীদের পদচারণে মুখর, যেটি অল্প কিছুক্ষণের মধ্যেই বইপ্রেমীদের এই পদচারণা আর থাকবে না। সবকিছু মিলিয়ে কিন্তু বসন্ত ও বিষাদের সুর বাজছে মঞ্জুর। সব মিলিয়ে এই ছিল আমার কাছে এখনকার মতো। অসংখ্য ধন্যবাদ সূচনা। এবারে দর্শক, আমরা গাবতলীর খবরের কথা একটু আগে দোলা জানাচ্ছিলেন, সরাসরি চলে যাচ্ছি সবুজের কাছে। সেখানে কি খবর সবুজ, যদি জানাতেন? দর্শক, আপনারা সরাসরি গাবতলীর ছবি দেখছিলেন। শফিকুল ইসলাম সবুজ গাবতলী থেকে আমাদের যেটা জানিয়েছেন যে সেখানে আবারও খানিকটা সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। একটু আগেই তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে সেখানে কিছু কিছু স্থানীয় পরিবহন যেগুলো রয়েছে, যেগুলো শহরের মধ্যে যে গণপরিবহনগুলো চলে, সেগুলো বেরিয়ে যাবার চেষ্টা করলে শ্রমিকরা বাধা দেয় এবং তারপরেই কিছুক্ষণ পরই শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে। সে ছবি আপনারা সরাসরি দেখছেন গাবতলী থেকে। আপনারা জানেন আজ সারাদিন ধরেই সারা দেশে পরিবহন শ্রমিকদের ধর্মঘট হয়েছে। দর্শক, গাবতলীর ছবি আপনারা দেখছিলেন। যেমনটি আপনাদের জানাচ্ছিলাম যে আজ সারাদিনই সারা দেশে শ্রমিকদের ধর্মঘট চলছে, পরিবহন শ্রমিকদের, এবং সেই সূত্র ধরেই গাবতলীতে খানিকটা সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। আমরা একটা বিরতিতে যাব এবারে। দর্শক, একটু পরে ফিরে আসবো, এসে সম্ভবত আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। বিরতির পর দেখবেন
আশ্রয় নেওয়া নতুন রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা জানতে শুমারি শুরু, চলবে 10 মার্চ পর্যন্ত। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। সম্প্রতি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা জানতে শুমারি শুরু হয়েছে। সকালে কক্সবাজারের উখিয়ার, কুতুপালং, বালুখালী, টেকনাফের লেদা ও শাপলাপুর সহ বেশ কিছু এলাকায় এ কাজ শুরু করেন পরিসংখ্যান ব্যুরোর 170 জন কর্মকর্তা। একই দিন চট্টগ্রামের লোহাগড়া, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালী আর বান্দরবানের নাইক্ষংছড়ি, লামা ও আলীকদমেও চলে শুমারি। আগামী 10 মার্চ শেষ হবে এই গণনা কার্যক্রম। গেল অক্টোবর থেকে মিয়ানমারের নির্মম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসে অনেক রোহিঙ্গা। ফরিদপুরের টেপাখোলায় নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন পিআইবির চেয়ারম্যান এবং সমকাল সম্পাদক গোলাম সারোয়ার। শিশু কিশোরদের দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিণী সাইমা আজাদ শাম্মী, হামিম গ্রুপের পরিচালক বেলাল হোসেন এবং টাইমস মিডিয়ার নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল SM শাহাবুদ্দিন। পরে আজিজ স্যারই এই জায়গায় চায়না মিলে একটা সরকারি জায়গায় একটা টিনের ঘর উঠায়। তারপরে আমি একেবারে স্যারেরকে না করি কেমনে স্যার যা খুশি তাই করেন, আমি আসলে আমার কাছে কিছু টাকা পয়সা আমি দিয়ে দেবো। তিলে তিলে আজকে স্কুলটা সকলে মিলে এখানে নিয়ে এসছেন। 18 বছরে নিজের মেয়েদের বিল পাস হয়েছে, কিন্তু সেখানে সে কিন্তু রয়ে গেছে বিশেষ ব্যবস্থায় দিয়ে দেওয়া যাবে। আমি এটা প্রতিবাদ ঠিক নয়, তাহলে এই সুযোগের অপব্যবহার হবে। দর্শক, নিউজ 24 এর সময় হলো আরো একটা বিরতির, আর ফিরে আসার পর দেখবেন বিজেপির ছাত্র সংগঠন এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়ায় উত্তপ্ত গোটা দিল্লি, নেহরু বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম নিউজ 24-এ। এবারে জানাবো দেশের বাইরের খবর। গুলমেহের নামে এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের দিল্লি ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। একদিন আগে তাকে হুমকি দিয়ে চিঠি পাঠায় বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ABVP। গণমাধ্যম বলছে, রামজশ কলেজের অনুষ্ঠানে উমর নামে এক বাম ছাত্র নেতাকে আমন্ত্রণ জানানোর ঘটনায় ক্ষুব্ধ হয় ABVP। সহিংসতার জেরে ABVPর বিরুদ্ধে টুইট করেন গুলমেহের কর নামে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। পরে তাকে ধর্ষণের হুমকি দেয় ABVP। এরপরই বিজেপির ছাত্র সংগঠনের বিরুদ্ধে সোচ্চার হয় দিল্লি ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গুলমেহের ইস্যুতে বিক্ষোভে যোগ দিয়েছেন বেশ কজন শিক্ষকও। ইরানি ভেবে যুক্তরাষ্ট্রের কানসাসের বারে ভারতীয় শ্রীনিবাসকে গুলি করে অ্যাডাম পুরিনটন। আদালতে দেয়া জবানবন্দিতে এমনটাই জানিয়েছেন আটক হওয়া নৌবাহিনীর সাবেক এই কর্মকর্তা। আদালতে হাজিরের পর পুরিনটনের বিরুদ্ধে একটি হত্যা ও দুটি আলাদা হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। এদিকে মঙ্গলবার ভারত পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নিহত ভারতীয় প্রকৌশলী শ্রীনিবাস কুচিবোতলার মরদেহ। এই হত্যাকে হেইট ক্রাইম আখ্যা দিয়ে অবিলম্বে বিচার চেয়েছেন নিহতের স্ত্রী সুনয়না। এদিকে এই ঘটনায় যুক্তরাষ্ট্রে কানসাসের ওলাতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে ভারতেও। দর্শক, এই ছিল নিউজ 24-এ। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।